প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ বাংলাদেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, সাবেক ভিপি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দেল এইস খান, মুখ্য সমন্বয়ক জনতার দল, আপনাকেও স্বাগত। আরও আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। বিষয়টা খেয়াল করেছেন যে রাজনীতিতে হঠাৎ করে একটা উত্তাপ আমরা এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে যে জাতীয় পার্টির অফিসে হামলা, আগুন, এর তারপরে যে নাগরিক গণ অধিকার পরিষদের নেতা নূরের ওপর মানে বেধড়ক মারধর করা হয়েছে, সে এখন হাসপাতালে আছে। এটা নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, এই ঘটনার নিন্দাও জানানো হয়েছে, কিন্তু বিশ্লেষণটা বিভিন্ন রকম। কেউ বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, পক্ষে বিপক্ষে আছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে কীভাবে আপনি দেখছেন হঠাৎ করে এই রাজনীতি কেন সহিংস হয়ে উঠলো? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমার সহ আলোচক দুইজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে দেশ কিন্তু এখন একটা নির্বাচনী রোড ম্যাপে এগিয়ে যাচ্ছে। ঠিক এমনই একটা মানে সুন্দর অবস্থায় দেশে কিছু অরাজক পরিস্থিতির সৃষ্টির একটা পায়তারা আমরা লক্ষ্য করছি। তারই একটি উদাহরণ হলো গত পরশুদিন গণ অধিকার পরিষদের নেতা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, অতর্কিতে তাকে হামলা করা হলো। তাদের যে অফিসটা কাকরাইলে আছে এবং তার কাছাকাছি জাতীয় পার্টির অফিস এখানে আছে। তো যা শোনা যাচ্ছে সেটা অসমর্থিত বা সমর্থিত যাই বলি না কেন, দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা ছিল। বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদ তারা মশাল মিছিল বের করেছে এবং জাতীয় পার্টির অফিস থেকে হলুদ হেলমেটধারী যারা সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী চলে এসেছে সেখানে, পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু যে আক্রমণটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে, সেখানে নুরুল হক নূর সে তো এখন একটা জাতীয় নেতা, এবং দেখা গিয়েছে যে বিগত স্বৈরাচারের আমলেও কিন্তু সে অনেক বেধড়ক পিটুনির সম্মুখীন হয়েছে, এবং এখনও সে জনতার কথা, দেশের কথা, আগামী নির্বাচনের কথা সব কিছুই কিন্তু সে এমনভাবে উপস্থাপন করছে যে তারই প্রেক্ষিতে তার উপর যে এই ধরনের হামলা, এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র থাকতে পারে। অনেকেই বলছেন বা আমরা আশঙ্কা করছি, আমরা যারা মানে নির্বাচন নিয়ে আমরা যারা আমরা ভাবছি যে নির্বাচনী যে একটা রোড ম্যাপে বাংলাদেশের মানুষ এখন উঠে গিয়েছে, বা একটা স্বস্তির জায়গায় আমরা এসেছি যে আমরা এখন মাঠে ঘাটে মানুষের কাছে আমাদের দলীয় ম্যানিফেস্টো দিয়ে জনগণের আস্থা অর্জনের জন্য আমরা এগিয়ে যাব, এবং জনগণও কিন্তু এখন আস্তে আস্তে নির্বাচনের দিকে চলে যাচ্ছে। মোটামুটি একটা স্পষ্ট ধারণা হয়ে গিয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার আগেও নির্বাচন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন তো মেইন কাজ থাকবে পলিটিক্যাল দলগুলোর নির্বাচনমুখী তৎপরতা। তো সেই জায়গায় নুরুল হক নূরের উপর এমনভাবে বেধড়ক পিটুনি হবে, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা দেখলো, এবং আমরা যেটা ভিডিও ফুটেজের মাধ্যমে যা দেখলাম তাতে দেখা গিয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে চিনেও তাকে বেধড়ক পিটুনি দিয়েছে। তো এটা কিসের আলামত? এটা আমরা আসলে খুব শঙ্কিত যে এটা সাধারণ কোনো একটা মানে নেতা না সে, তো তার উপরে জেনে শুনে তার উপরে এমন আক্রমণ, এবং জাতীয় পার্টির মতো একটা স্বৈরাচারের দোসরের দ্বারা সে আক্রান্ত হবে, এটাও আমাদের একটা ভাবনার বিষয়ে দাঁড়িয়েছে। কারণ জাতীয় পার্টি আপনার বিগত স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্যে 16 বছর কিন্তু তারাই কিন্তু তাদের সহযোগিতা করেছে। যদি তারা 2014, 18 এবং 24 এই নির্বাচনগুলোতে যদি তারা আওয়ামী লীগকে সমর্থন না দিত বা তাদের পাশে না দাঁড়াতো, তাহলে বাংলাদেশের রাজনীতির আজকে এই অবস্থায় আসে না। তো সেক্ষেত্রে তাদের নিষিদ্ধের যে দাবি উঠেছে এটা যথার্থই, এটা অনেক আগেই করা উচিত ছিল। নুরুল হক নূর হয়তো সেই দাবি নিয়েই সে মাঠে নেমেছে, এটাই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যে আপনার কাছে আবার আসবো, দেল এইস খান, আপনি কীভাবে দেখেন? আপনি একটা নতুন রাজনৈতিক দলের নেতা। প্রশ্নটা আমার এরকম যে এই যে নুরুল হক নূর যতবার আন্দোলন করতে গিয়েছে স্বৈরাচারের সময়, বিভিন্নভাবে তার মানে হামলা শিকার হয়েছে, অনেক মারধর খেয়েছে, হাসপাতালে গিয়েছে, কয়েকবার সে মার খেয়েছে।
মানে এখানে রাজনীতিতেও কি কোনো একটা শ্রেণী বৈষম্য আছে, যে একটা ছোট দল সে সেখানে করতে গিয়েছে, তাকে ইচ্ছে করলেই পেটানো যাবে, সেটা একটা দিক। আরেকটা দিক হলো যে এই যে একটা রাজনৈতিক দল, তাকে আমরা অনেকে বলছেন যে কি স্বৈরাচারের দোসর হলেই কি সেই অফিসে আগুন দেওয়া যাবে? এই মানে আইন শৃঙ্খলা তাহলে কোথায়? মানে আপনি কিভাবে দেখেন, এবং একই সাথে এখানে সরকারের ভূমিকাও আপনাকে জানতে চাইব, ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। বেসিক্যালি আপনার এখানে 3টা প্রশ্ন আমি দেখতে পারলাম। তো আমি প্রথমেই 1 বাই 1 যাই। নাম্বার 1 হচ্ছে যে নুরুল হক নূরের যে ব্যাপারটা, জনতার দল অত্যন্ত নবীন একটা দল। সেই দলের পক্ষ থেকে আমরা শুরু থেকেই ঘটনা ঘটা মাত্র আমরা নিন্দা জানিয়েছি, কারণ পলিটিশিয়ানস লাইফ ম্যাটার্স। নুরুল হক নূরের উপরে যে হামলাটি হয়েছে, এই হামলাটি আপত্তিকর এবং নৃশংস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জাতীয় মব কিভাবে কন্ট্রোল করতে হয় এটা তাদের জানা আছে, কিন্তু ভিডিওতে আমরা যেটা দেখলাম যে তার মুখের উপরে উপর্যুপরি যে আঘাত করা হচ্ছিল, এটা আমাদের কাছে মনে হয়েছে, জনতার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয় ছিল। এছাড়াও বিকল্প পথ ছিল রক্তাক্ত না করে ওখান থেকে তাদেরকে সরিয়ে ফেলার। হয়তো একটু সময় লাগতো, বাট যতটুকু আমরা ক্যামেরায় দেখতে পেয়েছি যে নুরুল হক নূর অথবা তার দল ওখানে এমন কোনো উশৃঙ্খল অথবা আগ্রাসী দৈহিক ভাষা প্রকাশ করেনি যার কারণে তাদের উপরে এভাবে আক্রমণ করার প্রয়োজন ছিল। সো আপনি যে প্রশ্নটি করেছেন যে নুরুল হক নূর তার যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং তার যে তার দলের যে পলিটিক্যাল ব্যাপ্তি আছে, সেটা বড় হোক বা ছোট হোক, কোনো রাজনৈতিক নেতা অথবা কর্মীর উপরে নিরাপত্তা বাহিনী অযাচিত বল প্রয়োগ করতে পারেন না। এটার আমরা সম্পূর্ণ বিপক্ষে আমাদের দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা একটা কাপুরুষোচিত কাজ, যখন আপনার প্রপোর্শন ভুলে যান আপনি এবং ডিসপ্রপোর্শনে আপনি অ্যাটাক করেন, এটা করা উচিত না। এবার আসি ব্যক্তি নুরুল হক নূরের ব্যাপারে। তার ব্যাপারে বিতর্ক আছে। তিনি ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা আছে তার সঙ্গে তার সংশ্লিষ্টতার বেশ অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে। একাধিকবার তিনি পল্টিবাজি করেছেন। তিনি আগের যে ফ্যাসিস্ট নেত্রী ছিল তার সাথে তার মায়ের চেহারার মিল খুঁজে পেয়েছেন। এই জাতীয় বিতর্কিত মন্তব্য করে সে জনমনে বিভিন্ন ধরনের বিরক্তি উদ্রেক করেছেন। তার প্রতি জনমনে ক্ষোভ না থাকলেও তার এই ধরনের বালখিল্যপূর্ণ আচরণ যা রাজনৈতিক পরিমণ্ডলে হাস্যরসের সৃষ্টি করে, তার ত্যাগের যে ওয়েট সেটা তার এই জাতীয় আচরণের কারণে কমে যায়। তো এরপরের যে প্রশ্নটি আপনি করেছেন তার সঙ্গে এই অংশটুকু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে যে রাজনীতিতে এখন যে মেরুকরণ চলছে এবং এই মুহূর্তে যে আমি বলবো যে মন্থন কাল চলছে, এখানে গত 54 বছরের যে অ্যান্টিবায়োটিক ছিল যেটা অকার্যকর বলে প্রমাণিত হয়েছে গত 5ই আগস্ট, কিছু কিছু দল কিন্তু এখন আবার সেই একই অ্যান্টিবায়োটিক জনগণকে খাওয়ানোর জোর চেষ্টা করে যাচ্ছে। কি অদ্ভুত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে। অনলাইনে দল চলে এখনকার জামানায়, চলছে অনলাইনে নেতৃত্ব দিয়ে দল কিন্তু চলছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে বিড়াল লেজ নাড়াতো, এখন লেজ বিড়াল নাড়ানো শুরু করেছে। কিছু কিছু অ্যাক্টিভিস্ট যারা আছেন তারাও কিন্তু অনলাইনে ভেবে নিচ্ছে যে দেশ তারা চালায় প্রকারান্তে। তো এই জাতীয় যে অপোজিট কারেন্টগুলো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তার প্রেক্ষিতে বাংলাদেশের ঠিক এই মুহূর্তে সুস্থ ধারার রাজনীতি প্রত্যাশা করাটা একটু কঠিন হয়ে গিয়েছে। একই সাথে আপনাকে অন্যান্য জিনিসগুলো মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক বিশ্ব এই মুহূর্তে বেশ ভোলাটাইল। আপনি ট্যারিফের জন্য যে যুদ্ধ দেখতে পাচ্ছেন তার ডাইরেক্ট ইম্প্যাক্ট এবং ইফেক্ট কিন্তু বাংলাদেশে পড়তে শুরু করেছিল। তারপরে হঠাৎ করে ট্যারিফটা একটু কমার কারণে এখন আবার আরেকটা রিপেল ইফেক্ট যেটা পড়তেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী কান্ট্রিতে যেহেতু অন্যায্য প্রকারান্তে ট্যারিফের একটা বৈষম্য ক্রিয়েট হয়েছে, এখন কিন্তু আবার হিউজ পরিমাণে অর্ডার বাংলাদেশের দিকে আসতে শুরু করেছে। বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে যাদের কাছে রাজনীতির চেয়েও নিজের ব্যক্তিগত বাসার অর্থনীতি অত্যন্ত জরুরি, তারা এখন একটু কনফিউজ স্টেটে আছে যে তারা কি এখন এই যে একটা সুযোগ এসছে এই সুযোগটাকে গ্র্যাব করার চেষ্টা করবে নাকি পলিটিক্যালি অ্যাওয়্যার হওয়ার চেষ্টা করবে। আর সর্বোপরি যেটা হচ্ছে যে সামনে নির্বাচনের যেহেতু তারিখ ঘোষিত হয়েছে, একটা রোড ম্যাপ যেহেতু দেওয়া হয়েছে, এখানেও কিছু অপোজিট কারেন্ট দেখা যাচ্ছে। কেউ কেউ স্বস্তি পাচ্ছে যে সামনে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে, নির্ধারিত দিনে নির্বাচন হবে, দেশ পলিটিক্যাল যে ট্রেন আছে সেই ট্রেনটা ট্র্যাকের উপরে উঠে জার্নি শুরু করবে। বাট
এক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে একই সঙ্গে মানে স্বীকৃতি দিতে হবে এবং এটাকে কগনিজেন্সে আনতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু একই সাথে অপোজ করছে এবং সন্দেহ পোষণ করছে যে নির্ধারিত সময়ে আমাদের যে নির্বাচন আছে সেটা হবে কি হবে না। এই যে দ্বৈরথটা শুরু হয়েছে এটা অপ্রত্যাশিত ছিল। এবং এই জায়গায় আমি যেটা বলে এখন শেষ করব সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট স্বৈরাচারকে 5ই আগস্ট আমরা উৎখাত করলাম, 1 বছর ঘুরতে না ঘুরতে তারা এখন ঢাকায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় মিছিল করতে শুরু করেছে। আর ফ্যাসিস্টদেরকে উৎখাতের পক্ষে যারা ছিল তারা রক্তাক্ত হয়ে হাসপাতালের আইসিইউতে পড়ে আছে। এত দ্রুত আমাদের মানসিকতা এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে চেঞ্জ আসছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যে ফ্যাসিজমের এগেনস্টে যেই শক্তিগুলো একত্রিত হয়ে তখন মানে প্রতিরোধ গড়ে তুলেছিল, সংগ্রাম করেছিল, তারা এখন বহুধা বিভক্ত হয়ে গিয়েছে। এবং এই বহুধা বিভক্তির পেছনে কি কারণ, এটা নিয়ে বিপুল গবেষণার প্রয়োজন আছে। জি, ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আর একটু আলোচনা হয়তো করব। আমি রেজাউল করিম রনি, আপনি সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন বিষয়টা, বিশেষ করে যখন এতদিন বলা হচ্ছিল যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক, তাহলে নির্বাচনী ট্রেনে উঠে যাবে রাজনৈতিক দলগুলো, সেইখান থেকে চলে যাবে, তাহলে একটা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে সহিংসতা দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। আমি অনেক আগে একটা কথা বলছিলাম, সেটা দিয়ে শুরু করি। সেটা হলো আগামী দিনে রাজনীতি নির্ভর করবে যে দলগুলো আছে তাদের আওয়ামী লীগ প্রশ্নকে কে কীভাবে ডিল করে তার আলোকে। এটা বহু আগে বলছিলাম আমি। তো এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ডিল করার ব্যাপারে কমপ্লিটলি ফেল করছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বললাম যে যেহেতু আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ একটা অংশ রাজনীতি মনে করত, তার মানে এই রাজনীতি মনে করাটা যেই জায়গার থেকে তৈরি হয়েছিল সেইটার একটা পলিটিক্যাল এডুকেশন দরকার। রাজনীতি এক জিনিস, আর ফ্যাসিস্টকে একটা মতাদর্শ লালন করা আরেক জিনিস। তাহলে এই ফ্যাসিবাদী একটা মতাদর্শকে যে রাজনীতি মনে করলো বিপুল সংখ্যক মানুষ, তার মানে আপনার সমাজে পলিটিক্যাল এডুকেশন হয় নাই। হইলে তো আর এই জিনিস হইতো না, হইলে তো আর আওয়ামী লীগের প্রশ্ন আসতো না। তার মানে আপনি আওয়ামী লীগকে একটা পপুলার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন ঘটাইলেন, কিন্তু আপনার পুরা সামাজিক কাঠামোর যে স্বৈরাচারের রূপান্তর, তার যে ইস্টাবলিশমেন্ট, তার যে মিডিয়া, তার যে বুদ্ধিজীবীরা, তার যে কালচারাল আপনার ইন্ডাস্ট্রি, পুরাটা অটুট রয়ে গেল। এবং আপনার চিরাচরিত পরীক্ষিত শত্রু রাষ্ট্র 54 বছরের, হ্যাঁ, এবং সেখানে সে আশ্রিত। ফলে এই টোটাল প্যাকেজটা যদি আপনি চিন্তা করেন, অবস্থা তো এরকমই হওয়ার কথা ছিল। এতে অবাক হওয়ার কিছু নেই। এটাই তো আপনি এই 1 বছর পরে রেজাল্ট তো এরকমই আসার কথা ছিল। ফলে আপনারা এটার মূল সমস্যাটা যে জায়গায়, সেটা হলো আপনারা আওয়ামী লীগকে ডিল করতে ফেল করছেন। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমরা বলছিলাম যে আমাদের বাংলাদেশে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এদিক দিয়ে 15-16 বছরে গুম, খুন, অত্যাচারে বিপুল মানুষ, গায়েবী মামলায় বিপুল মানুষ অত্যাচারিত, ট্রমাটাইজ, শত শত হাজার হাজার পরিবার তাদের সদস্যদের হারাইছে। এদিক দিয়ে এবার আপনি আওয়ামী লীগের লোকজনের কথা চিন্তা করেন, যারা নিরীহ সমর্থক, তার নেত্রী পালাইছে তার এথিয়া। এবার আপনি ধরেন তার মতো এখানকার কিছু লোক, কিছু সফট আওয়ামী লীগের তাদেরকে উস্কাচ্ছে, তাদেরকে মিথ্যা আশা দেখাচ্ছে, ফলস ভিডিও কল তারা ছাড়তেছে, ভুয়া প্রপাগান্ডা নিউজ ছেড়ে তারা দেখাচ্ছে আজ আসছি কাল আসছি করার মধ্যে দিয়ে এখানকার যে তাদের স্টুপিড ইমোশনাল যে কন্ডিশনটা, সেটাকে কাজে লাগিয়ে হ্যাঁ কিছু লোকজন এই যে নানা জায়গায় নামানোর চেষ্টা করতেছে। নামানোর চেষ্টা করার মধ্যে আওয়ামী লীগের লোকজন বুঝতে হবে, এই সুশীল লোকগুলো এরা নানা রকম উস্কানি দিয়ে আপনাদের জীবন বিপন্ন করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের লোক যে বলছিল 5 লাখ 10 লাখ মারা যাবে, এটা তো মারা যায়নি। সেটার জন্য আমরা অবশ্যই এই ট্রানজিশনাল পিরিয়ডে সেনাবাহিনীর ভূমিকাকে আমরা ধন্যবাদ জানাই। তারা পুরা ক্ষোভটা চ্যানেলিং করছিল ইট কাঠের উপর দিয়ে। ওই সময় যদি আপনার গণভবনের দিকে জনস্রোত ধাবিত হওয়ার সুযোগ না পাইতো, মহল্লায় মহল্লা আওয়ামী লীগ মারা শুরু হয়ে যেত। তো ফলে এটা একটা ওয়াইজ ডিসিশন ছিল, যাক আপনার সম্পত্তি ধ্বংস হোক, মানুষের জীবন এভাবে নষ্ট না হোক। তো ফলে আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি, এটা আমাদের পরিবারের পার্ট। এক ফ্যামিলিতে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত পাবেন। ফলে ইন্টিমেট এনিমিকে আপনি ডিল করবেন কীভাবে, সেক্ষেত্রে কমপ্লিটলি ফেল করছি আমরা। ইন্টিমেট এনিমিকে ডিল করতে অলওয়েজ রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে। এটা এই গভর্নমেন্ট যেটা ধরিমাছ নাসুই পানি প্রকল্প নিয়ে রাখছে, নিষিদ্ধ করার জায়গায় নিষিদ্ধ প্রপারলি করে না, আবার বলতেছে কার্যক্রম স্থগিত। তো কার্যক্রম স্থগিত, ওকে কার্যক্রম স্থগিত, তো আপনার সে তো কন্টিনিউ কার্যক্রম চালায় যাচ্ছে।
আর তারপরে ইন্ডিয়াতে সে দোকান খুলে বসছে, অফিস খুলে বসছে, সেখান থেকে কার্যক্রম চালাচ্ছে। ফলে ইন্ডিয়াকে আপনার তো বলতে হবে যে আপনি আমাদের এখানে কার্যক্রম স্থগিত এবং তার একটা অংশ ছাত্রলীগ নিষিদ্ধ, ফলে আপনি এরকম একটা অর্গানাইজেশনকে এখানে রাখতেছেন এবং তার প্রধানকে এখানে প্রতিপালন করছেন। আবার আপনি কন্টিনিউ দাবি করেন ভারতের বিপরীতে বা ভারতের বিরুদ্ধে এখানে কোনো রকম কোনো সাংগঠনিক তৎপরতা কেউ যাতে না দেখে সেই ব্যাপারে বাংলাদেশ সতর্ক থাকবে। তা আপনি নিজে তার প্রধান এনিমিকে এখানে প্রতিপালন করতেছেন, আবার আপনি আশা করেন আপনার বিরুদ্ধে কেউ, আপনার এনিমি কেউ আশ্রয় দিবে না, কেউ প্রশ্রয় দিবেন। এটা কীভাবে আশা করেন আপনি? ফলে এটা ফরেন পলিসি আপনি যে ডিল করবেন সেটা তো ইন্ডিয়াকে আপনার প্রশ্ন করতে হবে। তো গভর্নমেন্ট তো এই জায়গায় ডিল করতে যায় নাই। অ্যাগ্রেসিভলি তারা তো ইন্ডিয়ার সাথে বসে না এটা নিয়ে যে আপনার আমার ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট আপনি ক্ষতিগ্রস্ত করছেন এখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে। ফলে আওয়ামী লীগ এখানে ফেরত আসার প্রশ্ন হইল অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াকে এখানে ফেরত আনা। তো ফলে আওয়ামী লীগ যারা করে তাদের জন্য আপনার সমাজে আপনি রাখছেনটা কি? তার নেত্রী পালাই গেছে, ফলে সেও তো ট্রমাটাইজ। ফলে দুই ট্রমা নিয়ে আপনি তো দেশ গঠন করতে পারবেন না। তাহলে আপনি যেটা করতে হবে, একটা হলো ক্রিমিনাল যারা গুম খুনের সাথে জড়িত এবং পার্টিকুলারলি জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে আপনি আলাদা করেন। আর নর্মাল যারা আওয়ামী লীগ করা আমার অভ্যাস, ও বুঝে না রাজনীতিকে অভ্যাস আওয়ামী লীগ করা, ধর আপনি কী করবেন ওরে? তো অভ্যাস চেঞ্জ করতে হবে। একটা লোক ধরেন বিড়ি সিগারেট খায়, খারাপ অভ্যাস, তার স্বাস্থ্যের কারণে অভ্যাস চেঞ্জ করতে হয় না, তো চেঞ্জ করতে হবে তাকে। আপনি এর জন্য কী করে পুনর্বাসন রিহ্যাব আছে না, তো রিহ্যাবে নিতে হবে। এখন সেটা না করে আওয়ামী লীগ তারা বুঝতেছে এবং তারা নানা রকম ABCD নানা রকম প্ল্যান তারা নিয়ে আসতেছে। ডক্টর কামরুজ্জামান কায়সার, যে প্রসঙ্গ, এই প্রসঙ্গে একটু ঘুরে ফিরে এগুলোই আসবে, কারণ আমরা যে নির্বাচনে রোডম্যাপে আপনি বলছিলেন যে এটা আমরা শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে আমরা এখন সহিংসতা নিয়ে আলোচনা করতে হচ্ছে। এখন আওয়ামী লীগকে ডিল করতে আমরা কেন পারলাম না সে প্রসঙ্গগুলো আসছে। আপনি কিভাবে দেখেন আসলে? কিন্তু এখানে কোথায় কোথায় আমাদের তাহলে ঘাটতি হলো, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিক থেকে ঘাটতি বেশি নাকি সরকারের দিক থেকে আপনি দেখবেন কোথায় আসলে আমরা এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এই জিনিসগুলো আমাদের আলোচনা করতে হচ্ছে? ধন্যবাদ আবারও আপনাকে। আপনি জানেন যে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর দেশ শাসন করতে গিয়ে তারা যে একটা মাকড়সার মতো বড় একটা জাল বিস্তৃত করেছে, সেটা প্রশাসন বলেন, রাজনৈতিক বলেন, বিচার বিভাগীয় বলেন, সর্বত্র তাদের 5টা-7টা স্তর তারা তৈরি করে দিয়ে গেছে। এই স্তরগুলোকে এই বর্তমান সরকার কিন্তু ওইভাবে অ্যাড্রেস করেনি। যারা ছিল আপনার ধরেন আওয়ামী লীগের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ইভেন মুজিব বর্ষের সদস্য সচিব, আজকে সে সিনিয়র সেক্রেটারি। এইভাবে আমি আরও অনেক উদাহরণ দিতে পারবো। তারাই তো দেশ চালাচ্ছে। মূলত আওয়ামী লীগের থেকে বেনিফিশিয়ারি যারা এবং খাস আওয়ামী লীগের যারা ছাত্রলীগের ক্যাডার, তারা বিচারপতি হয়েছে। তাদেরকে সরাতে পেরেছেন আপনি? প্রশাসন থেকে সচিবদেরকে সরাতে পেরেছেন? তো এগুলো না করে যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, তার নেত্রী না হয় পালিয়ে গেছে, কিন্তু তার দোষটা তো বহাল তবিয়তে আছে। তো সেই জায়গায় আপনি বেশি কিছু আশা করতে পারেন না। উচিত ছিল যে কোনো একটা বিপ্লব, আমরা যদি অন্যান্য বিপ্লবের কথাগুলো বলি, চীন বিপ্লব বলেন, রাশিয়ান বিপ্লব বা বিভিন্ন বিপ্লবের যে ইতিহাসগুলো যদি আমরা টেনে আনি, তাহলে দেখা যাবে যে যারা সরকারের দোসর, যারা সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তাদেরকে কিন্তু নির্মূল করা হয়েছে। তা আমি নির্মূল বলতে তাদেরকে হত্যা করার কথা আমি বলছি না, আমি বলছি তাদেরকে অপসারণ করা। সেই অপসারণ না করার জন্যই কিন্তু আজকে তারা ভিতরে ঘাপটি মেরে বসে থেকে কিন্তু তারা সরকারের বা বিগত আওয়ামী সরকারের পারপাস তারা সার্ভ করছে। জাতীয়তাবাদী ধারার যেসব অফিসাররা আছে বিভিন্ন ক্ষেত্রে, তারা কিন্তু উপেক্ষিত। তারা বিগত 16 বছর উপেক্ষিত, এখন এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু তারা উপেক্ষিত। তো আপনি চালাচ্ছেন কাদেরকে দিয়ে? ড্রাইভিং সিটে তো তারাই আছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কী? রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা বলতে আমি এইটুকু বলতে পারি যে তাদের ভিতরে 1 বছর আগে যে স্পিরিটটা ছিল, যে স্পিরিট নিয়ে তারা আওয়ামী লীগকে তারা প্রতিরোধ করেছে বা মোকাবেলা করেছে, সেই স্পিরিটের মধ্যে একটু ভাটা হয়তো চলে এসছে, যার কারণে আজকে বিগত সরকারের কিছু দোসররা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা একটু উকিঝুঁকি মারছে। আপনি দেখবেন যে আজকে থেকে 3 দিন আগে আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি মঞ্চ 71 নামে একটি ব্যানারে কিছু রাজনীতিবিদ, তথাকথিত সুশীল এবং তথাকথিত কিছু আওয়ামী সাংবাদিক তারা এক জায়গায় মিলিত হয়েছিল, এবং কিছু এক শিক্ষক, তারা কিন্তু বলেছে যে তারা স্বাধীনতার পক্ষের কথা, স্বাধীনতার বিপক্ষে তো আমরাও নয়, কিন্তু তারা একটা ছোট্ট ইস্যু নিয়ে ওই রিপোর্টার্স ইউনিটিতে মিলিত হয়ে প্রকারান্তরে এই সরকারের বিরোধিতা
এবং নির্বাচনকে কিভাবে ব্যাহত করা যায়, গণতন্ত্রের অগ্রযাত্রায় কিভাবে প্রতিবদ্ধকতা সৃষ্টি করা যায়, এগুলো নিয়ে কিন্তু তাদের একটা ওখানে একটা গোপন একটা সভা হয়েছে। সেটা প্রকাশ্যে যখন আসে তখন তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে চলে দিয়ে মানে তারা অলরেডি সেই সভাটা পণ্ড হয়ে যায়। এখন একটা গ্রুপ খুব চাঙ্গা হয়ে গেছে যে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার উপরে হাত দেওয়া হলো, মঞ্জুরুল আলম পান্না নামে একজন সাংবাদিক তার উপরে মানে আঘাত করা হলো। এরা কারা? এদেরকে আমরা চিনি না। আওয়ামী লীগের সময় তাদের কি অবস্থান ছিল? এই লতিফ সিদ্দিকী যে আওয়ামী লীগের মন্ত্রী ছিল, মন্ত্রিসভায় থাকা অবস্থা তাকে বরখাস্ত কেন করা হয়েছিল? ইসলাম বিরোধী কথা বলেছে, ইসলাম বিরোধী কথা সে সবসময় সোচ্চার ছিল। তারপর সে নিজে যখন অবরুদ্ধ হয় তখন সে বলল যে আমি তো জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম। ঠিক আছে, ধরুন আপনার কথা এই প্রসঙ্গটা যদি বললেন, আপনাকে যে প্রশ্ন করে সংক্ষেপে উত্তর দেবেন সেটা হলো, তারা ধরেন তারা দোষর, জি, তাদেরকে কি এইভাবে মানে মব সৃষ্টি করে আক্রান্ত করা যায়? এবং যারা আক্রান্ত হলো তারা কেন গ্রেপ্তার হলো না? এটা আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু যখন দেখা গেল যে মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একটা বিষয় কিন্তু আছে, আপনি যে নিষিদ্ধের কার্যক্রমটার আওতায় আপনি কেন আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনি এখানে আসেন? আপনি জানেন না এই ধরনের কিছু হলে পরে সাধারণ মানুষ আপনাকে প্রতিরোধ করবে? সাধারণ মানুষ কেন? আইন শৃঙ্খলা বাহিনী তো দেশে আছে, দেশে তো ল অ্যান্ড অর্ডার আছে। জি, সাধারণ মানুষ যদি যে কোনো জায়গায় এক দলের উপর হামলা করা যায় এবং সেই হামলাকারীদের যদি প্রতিরোধ না করা হয়, তাহলে আমি কেউ কি নিরাপদ থাকবো? না, তাদেরকে তো হেফাজতে নিয়ে গিয়েছে। কিন্তু যারা যারা আক্রমণ করেছে তাদেরকেও নিবৃত্ত করা হয়েছে। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা মুভ বা এখন আওয়ামী গোষ্ঠীর কথা বলে আপনি একটা মানে চেষ্টা করবেন এবং যেখানে একটা জনস্রোতের বিপক্ষে আপনি একটা অবস্থান নেবেন, তখন কিন্তু আপনি মোবের একটা আশঙ্কা করতেই পারেন। তবে এই মোবকে আমরা সমর্থন করি না। জি, আপনার কাছে ডেলিস খান, আপনি কি মনে করেন, বিশেষ করে এই বিভিন্ন জায়গায় আমরা রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন মব দেখছি, একদল লোক কোনো একটা ইস্যুতে একদলের উপর আক্রমণ করতে পারছে এবং একদল আক্রান্ত হচ্ছে, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে করছে। কিন্তু আমাদের দেশে তো একটা সরকার আছে, আইন আছে, সেই দিকে আমরা এই সরকার কতটা নজর দিতে পারছে সেটা আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু এই প্রসঙ্গটা আসলো। একই সাথে আপনি যেটা প্রথমে বলছিলেন যে এই যে রাজনৈতিক দলগুলো যে বহুধা বিভক্ত হয়ে গেল, গবেষণা করা দরকার। কিন্তু এই যে বিভক্তি হওয়ার ফলে এই যে ফ্যাসিস্ট সরকার এই যে এইভাবেই তো বিভিন্নভাবে এখানে পেনিট্রেট করবে এবং আমাদের সেই অভিষ্ট লক্ষ্য সেটা থেকে আমরা বঞ্চিত হব। ধন্যবাদ আকাশ ভাই। দুইটা প্রশ্ন যদি আমি সঠিকভাবে বুঝে থাকি, একটা হচ্ছে যে আমাদের যে মব এবং অন্যান্য কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কন্ট্রোলে থাকছে না সেটার ব্যাপারে একটা প্রশ্ন, আর একটা হচ্ছে যে এই যে বহুধা বিভক্ত হয়ে যাওয়ার কারণে কি হবে। প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে অফকোর্স মানে একটা জাতি অথবা যে কোনো দেশের ক্ষেত্রে আপনি সবার পিছনে একটা করে পুলিশ লাগায় দিয়ে তো আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবেন। ইটস ম্যাটার অফ ডিসিপ্লিন। একটা মানে নাগরিকদেরও একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে। আপনি একই রাস্তায় মহাসড়কে লাইসেন্সধারী ট্যাক্স দেয়া কারকেও জায়গা দিবেন, আবার লাইসেন্স নাই, কোনো ধরনের ট্যাক্সের বালাই নেই, এরকম একটা যানবাহন নিয়ে আসলেন। একই রাস্তায় কি নিয়ম আর অনিয়ম পাশাপাশি চলতে পারে? চলে না। সো এই জায়গাতে ইম্পোজিশনের একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনি ট্রাফিক দিয়ে হয়তো এটা কন্ট্রোল করলেন, আর একটা হচ্ছে যাত্রী হিসেবে আমাকেও কিন্তু একটু সেলফ রেসপন্সিবিলিটির ইয়েতে করতে হবে। আমাকে বলতে হবে ভাই আপনি মহাসড়কে যান না, আপনি গলি দিয়ে যান, ওইটা ছেড়ে দেন। দিস নাম্বার ওয়ান। সম্ভব মানে এই জায়গাটায় প্রবলেম হয়েছে আকাশ ভাই দুইটা। নাম্বার ওয়ান প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে কনস্পিরেসি থিওরিস্টরা এখন বলতেছে যে দিল্লিতে এবং কলকাতায় আওয়ামী লীগ প্রবাসী সরকার গঠন করেছে। সেই 1971 সালের যে প্রবাসী সরকার ছিল, ওই একই আদলে তারা ইতিহাসকে পুনরাবৃত্তি করার জন্য উজ্জীবিত করছে যে আসো আমরা প্রবাসী সরকার গঠন করি, যেটা ইন্ডিয়ার মাটিতে হবে, কারণ এটার প্রিভিয়াস রেকর্ড অথবা প্রিসিডেন্স আছে। আচ্ছা, এর মাঝখান থেকে জাতীয় পার্টি নাকি ভেবে নিছে যে ওরা যদি প্রবাসী সরকার হয় তাহলে তো বাংলাদেশে বৈধ বিরোধী দল আমরা এখনো। সো দে আর নাও ট্রাইং টু টেক দ্যাট স্লট। আমাকে বলেন জাতীয় পার্টির এই রাজনৈতিক অঙ্গনে কোনো ধরনের মানে ইম্প্যাক্টফুল কোনো কিছু কি আমরা দেখেছি? এই কয়েকদিন আগে তো তাদের নিজেরাই একজন একজনের বহিষ্কার করতেছে, মানে কে কাকে বহিষ্কার করতেছে এটা বোঝাই যাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। আচ্ছা, তাহলে এইখানে আমরা এসে কেন পৌঁছাইলাম?
একটা সমাজে যখন আপনি জাস্টিস দেখতে পাবেন না তখন মানুষ হতাশ হবে, ফ্রাস্ট্রেটেড হবে, এইটাই সঠিক। কয়টা ফাঁসি দেখছি আমরা এর ভেতরে? আপনি দেখেন যে প্রদীপ মেজর সিনহাকে যে হত্যা করলো, তার তো একদম এটা মানে ডান কেস, অলরেডি কেসের রায় হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমাদের দেশে এই যে সরকার, এনজিও সরকার যে আছে, এই সরকার কোনো ক্যাপিটাল পানিশমেন্টে যায় না। ক্যাপিটাল পানিশমেন্ট না দিলে বিপ্লব উত্তর একটা সময়ে আপনি কি মানে নিজে নিজে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আশা করেন, যেখানে পুলিশ এতটা কলাপসড অবস্থায় আছে? আরেকটা জিনিস হচ্ছে দেয়ার ইজ এ মোরাল ডিকে, যেটা আমরা এই 1 বছরের ভিতরে মানে আশা করি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তাকে উনি সবার সামনেই বলছেন যে ছাত্ররা আমাকে নিয়ে আসছেন, তাহলে এই ট্রফির বিনিময়ে উনি, তার প্রিয় সংখ্যা কি? 3। আপনি দেখবেন যে তার যে থিওরি আছে এটা 3-0 থিওরি। আবার দেশের জন্য যে কাজ 3টা তিনি সিলেক্ট করছেন এটাও 3। উপদেষ্টা যে ছাত্র 3জনকে বানাইছেন এটাও কিন্তু 3। তার মানে 3-এর প্রতি তার খুব একটা ভালোবাসা আছে। ইভেন আজকে উনি 3টা পলিটিক্যাল পার্টির সাথে দেখা করতে চাইছে, 2টা মেইন স্ট্রিম আর একটা হচ্ছে তার রক্ষী বাহিনী। লোকজন তো বলে যে এটা তার রক্ষী বাহিনী, উনি এটা বানাইছেন কারণ পলিটিক্যালি যেন তাকে ডিল করতে না হয়। তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে যখন আপনি মনে করেন যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করবেন, তখন মাঠ যেহেতু খালি আছে, তখন শক্তিশালী যে আছে পলিটিক্যাল পার্টি আছে তারা আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। তাদেরকে ডিটার করার জন্য আপনি একটা বাহিনী দাঁড় করান, যে বাহিনীকে দিয়ে আপনি এটাকে করবেন। কোন যুক্তিতে আসতেছে বলেন তো? এই জায়গায় যে 3-এর সিলেকশন হচ্ছে, এখানে কোন যুক্তিটা মানা হচ্ছে? তো এখন আমার কথা হচ্ছে, যখন আপনি ইনজাস্টিস এক জায়গায় দেখবেন, আরেক জায়গায় জাস্টিস আপনি আশা করতে পারেন না। ঠিক আছে, এই গভর্নমেন্টের একজন উপদেষ্টাকে তো আমার উপদেষ্টাই বলতে হবে, বালক উপদেষ্টা তো আর বলতে পারি না, সুতরাং আমি বলি নাই। তো ওই উপদেষ্টা বলতেছে যে নুরুল হক নুরের উপরে যে আক্রমণ করা হয়েছে এটার দায়িত্ব সরকারকে নিতে হবে। তা আপনি কি সরকারের বাইরে? কি প্রশাসনিক কথাবার্তা! তো এখন এই জন্য আমি যেটা বলতেছি যে ওভারঅল যে আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এই জায়গায় তো আমাদের জনতা এখন কনফিউজড। কার উপরে ভরসা করবো আমরা বলেন তো? এখন তো ভরসা করা যাচ্ছে না। একদল একটা জায়গায় জনতা দেখতে পাচ্ছে যে সেই প্রাচীন অ্যান্টিবায়োটিক খাওয়া 54 বছরের বৃদ্ধ, তারা আসছে, কখন কি বলতেছে কোনো ঠিক ঠিকানা নাই। তাদের ব্যাপারে যখন একটা কমপ্লেইন করা হয় যে আপনার এটার উৎস কি, এটা নিয়ে চুপ, কোনো কথা বলবে না। আর আরেকটা অল্টারনেটিভ হচ্ছে এত ইনএক্সপিরিয়েন্স একটা লট, তারা নিজেদেরকেই ডিল করতে পারতেছে না, তাদের বেসিক নিডগুলো নিয়ে তারা বারবার মিডিয়ার সামনে চলে আসতেছে। ম্যাচিওর একটা দরকার, লট দরকার ছিল, এই লটটা মিসিং। এবং এই কারণেই আপনি 2টা কোশ্চেনের আনসারই এই জায়গায়। 1 নম্বর হচ্ছে যে এই নজরও দিতে পারতেছে না, এই আপনার ওভারঅল যে মানে সিকিউরিটি সিচুয়েশন আছে এটাও কন্ট্রোলে আসতে পারতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে বহুদা বিভক্তির মূল কারণ যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের ফান্ড আছে। আওয়ামী লীগের অলরেডি আমার সহ আলোচক বলেছেন যে দেশে তো প্রতি পরিবারেই একজন করে নাকি ওনাদের পাওয়া যায়, তার মানে তাদের ফিজিক্যাল প্রেজেন্স আছে। আর তার সাথে যোগ হয়েছে হচ্ছে ওদের সিআরআই টিআরআই যারা ছিল, আমরা তো তাদেরকে অ্যালাউ করছি, তারা এখন কলকাতায় বসে মনে করেন যে আরাম করে একের পর এক পরিকল্পনা করতেছে। আর আমরা যেহেতু এখন হচপচ অবস্থায় আছি, আপনি উপদেষ্টা পরিষদের দিকে তাকান না, কয়জন উপদেষ্টাকে আপনার বাইরে দেখেন? এতে এক্সিট মোডে চলে গেছে সবাই, বাইরে দেখা যাচ্ছে না। সুতরাং এইটা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যেখানে মনে করেন যে ফ্যাসিবাদ রিবার্থ নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এই জায়গায় যে আমাদের মতো রনি ভাইয়ের মতো আমরা কয়েকজন শুধুমাত্র চিল্লাচিল্লি করতে থাকবো, কিন্তু এইটার পেছনে যদি আপনি একতাবদ্ধ এবং একাট্টা না হতে পারেন, অসম্ভব, আপনাকে আবার ওই ট্র্যাপে পড়তে হবে। এবং আমরা উই আর গোয়িং টু ফেস দ্য সেম মিউজিক অ্যাগেইন। থ্যাংক ইউ। ওকে, আমরা রেজাল্ট রনি, আপনি যেটা বলছেন বিশেষ করে জাতীয় পার্টিকে ডিল করার কথা বলছেন। জাতীয় পার্টি ওটা দেখেন, একটা জিনিস বলি যে 90-তে একটা গণ অভ্যুত্থান হইল। তো গণ অভ্যুত্থানের পরে জাতীয় পার্টিকে নর্মালাইজ কে করলো? জাতীয় পার্টি আবার ইলেকশনে আসলো, আবার ঠিকঠাক হইলো। এখন গণ অভ্যুত্থানের পরে আপনি আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ যেখানে মাথা চারা দেওয়ার চেষ্টা করতেছে, সরকার ফেল করলেও বিরোধী দলগুলো যারা মানে আওয়ামী বিরোধী শক্তি কিন্তু বসে নাই, যে যার মতো পারতেছে প্রতিরোধ করতেছে। বিএনপি বিএনপির মতো করতেছে, এনসিপি এনসিপির মতো করতেছে, সবাই এই জায়গায় সবাই একমত। তাহলে 90-এর গণ অভ্যুত্থানের পরে জাতীয় পার্টি কিভাবে দ্রুত আপনার এখানে রাজনৈতিক মাঠে চলে আসলো? কারা করলো? কোন দেশ করলো? কোন দেশই বা তারে এখানে আপনার রাজনৈতিকভাবে শক্তিশালী করলো? সেই জিনিসগুলো আমরা ভুলে গেছি। জাতীয় পার্টি এখানে যাদের মাধ্যমে 90-এর গণ অভ্যুত্থানের পরে এখানে এস্টাবলিশড হয়েছে, তারা মনে করতেছে যে আওয়ামী লীগকে তারা একই কায়দায় এস্টাবলিশড করবে। সেটা সরাসরি আওয়ামী লীগকে করার চেষ্টা করছে, কিন্তু সেটা নানাভাবে হয় নাই। আপনারা কয়েক মাস ধরে দেখছেন সেটার জন্য সেটা কী ধরনের প্রতিরোধ রিপারকেশনের মধ্যে পড়ছে। ফলে তারা এখন এটা বি টিম হিসেবে জাতীয় পার্টিকে তারা চুজ করছে। এবং পিআর যে বলা হচ্ছে, পিআরও তার একটা পদ্ধতির অংশ। সেটা তারা কী মনে করে আনতেছে আমি জানি না।
তো যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগের কোনো না কোনো অংশ নেক্সট পাওয়ার ডিনামিক্সের মধ্যে রাখতে চায় কোনো না কোনোভাবে, নামে হোক বেনামে হোক। এখন প্রবলেম হইল, তা আপনি দেখেন এই যে ডামি লাস্ট নির্বাচনটা হলো, সেই নির্বাচনে সবাই মনে করছিল যে ওকে জাতীয় পার্টি অনেক হয়েছে, এই ইলেকশনে অন্তত জাতীয় পার্টি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিবে, সারা বাংলাদেশের মানুষ নির্বাচন বয়কট করতেছে, তারা অর্থ যাবে না। কিন্তু হঠাৎ করে জাতির পিতা চূর্ণ আবিষ্কার হইল, আসলো সামনে। তার আগে তো চূর্ণ আইসা পুরা খেলা ঘুরাই দিল, খেলা ঘুরাই দিয়া জাতীয় পার্টির কফিনে ভারত থেকে ঘুরে আসলো না, তার ভাই ওদিক দিয়ে চলে গেল উনি ভারতে, জিএম কাদের, আর চূর্ণ দিক দিয়ে এমন এক খেলা দিল, হ্যাঁ আপনার জাতীয় পার্টির হত্যার জন্য আর কারো দরকার না, আর কোনো কষাই দরকার হইল না, সে নিজেই মেরা দিল সবকিছু। শেষ পেরে তো সেই টুকে দিচ্ছে, ওই দিনই আমরা বলছি শেষ। এই যে জাতির পিতা চূর্ণ যখন দাঁড়াইলো, শেষ জাতীয় পার্টি। তার বাকি পরে যেগুলো এগুলো আনুষ্ঠানিকতা দেখতেছে। এখন এই জিনিসটা, এই সাইনবোর্ডটাকে রেজিস্টোর করা যাবে না কোনোভাবেই। ফলে আওয়ামী লীগকে ডিল করা, এখানে সমস্যাটা তাহলে যেটা হলো, আওয়ামী লীগের বি সি নানা রকম প্ল্যান আছে। সবচেয়ে বড় প্ল্যান হলো এই গভর্নমেন্ট যে ফর্ম হয়েছে, সেই গভর্নমেন্ট ফর্ম হওয়ার মধ্যেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে গভর্নমেন্ট ফর্ম হয়েছে। নাহলে স্টেটের মধ্যে স্টেট থাকে, স্টেট এত আপনার এটাকে এত প্যাসিভ থাকে কিভাবে? গভর্নমেন্ট কোথায় অ্যাক্টিভ করে, গভর্নমেন্ট অ্যাক্ট করে কোথায়? একটা জায়গা দেখেন যেখানে গভর্নমেন্ট অ্যাক্ট করে। কারণ হলো এখানে অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এই জন্য আমরা যে পিরিয়ডটার মধ্যে আছি এটাকে আমি বলি লেট ফ্যাসিজম। আর ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, শেখ হাসিনা নাই আর সব আছে, পুরা কাঠামো আছে। আপনার এই আমলাতন্ত্র সংস্কারের জন্য কোন রাজনৈতিক দলের সম্মতি দরকার ছিল? এই পুলিশ প্রশাসন সংস্কারের জন্য কোন রাজনৈতিক দল বাধা দিছিল আপনাকে? জুডিশিয়ারি ঠিক করার জন্য কে বাধা দিছিল আপনাকে? পরে আপনি সংস্কার প্রক্রিয়াটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে নিয়ে গেলেন, নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করাইলেন, এখন সহিংসতা নির্বাচন মুখোমুখি দাঁড় করাচ্ছেন আপনি। হ্যাঁ, আবার পিআর টিআর নানা কিছু মিলে আপনি, ফলে আপনি জনগণের ইমিডিয়েট নিড আফটার অভ্যুত্থান, আপনি যে সলিডারিটি অর্জন করলেন, জীবনের মায়া ত্যাগ করে আপনি জনগণের পাশে গিয়ে দাঁড়ালেন একজন আরেকজন, সমস্ত মতাদর্শ ভুলে গিয়ে বাংলাদেশের স্বার্থকে আফোল্ড করে, সেটা আপনি বাদ দিয়ে ক্যাবিনেটে কার কি হিসাব এটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। ব্যস্ত হওয়ার মধ্য দিয়ে আপনারা যেটা করলেন, এখানে সফট আওয়ামী বুদ্ধিজীবীদেরকে আবার টকশুতে আপনারা রেলিভেন্ট করে দিলেন। তারা এসে দেখলো যে এই সরকার কত খারাপ, এই সরকার এই জায়গায় ব্যর্থ, ওই জায়গায় ব্যর্থ। আগেই তো ভালো ছিলাম, আগে কোনোদিনও ভালো ছিলাম না। আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটা কলা গাছও ভালো। বিএনপি জামাত যদি মারামারি করে 70 ভাগও মরে যায়, নো আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ জনগণকে মারে। আমরা এমন কোনো রাজনীতি দেখতে চাই না যেটা শুধুমাত্র ভায়োলেন্স নির্ভর হইতে পারে, সেই রাজনীতি আমরা চাই না। জি, অনেক ধন্যবাদ। ফলে 5 তারিখের পরে আমরা এমন কোনো রাজনৈতিক অরাজনীতি দেখতে চাই না যেখানে মানুষকে বায়োলজিক্যালি ভিকটিম বানানো হবে, আক্রমণ করা হবে কোনো মানুষের গায়ে। আপনি দেখেন, ভায়োলেন্স যখন থাকবে একটা সমাজ, ইভেন আপনি যদি আপনার পরিবারের কর্তা হন, আপনার স্ত্রী, আপনার সন্তানের প্রতিও যদি মনে করেন যে তারে মারা আপনার রাইট আছে, আপনি কোনোদিনও সেই সমাজ বা সেই পরিবার, সেই দেশে আপনি মানুষের সমাজ হিসাবে এটা গঠন করতে পারবেন না, বা সেই সমাজকে বুদ্ধিভিত্তিকভাবে নৈতিকভাবে সেই হাইটে নিয়ে যেতে পারবেন না। কারণ হলো সে চিন্তা করবে আমি যে কোনো মুহূর্তে ফিজিক্যালি আক্রান্ত হতে পারি, ফলে আমাকে প্রোটেক্ট করার জন্য, আমাকে ফিজিক্যালি যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমার পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা জঙ্গলের শাসন হয়ে যাবে। আপনি ওরা মারবে, কিল মারবেন, ও আপনার ঘুষি মারবে। আপনি ওরা লাথি মারবেন, ও আপনার চাপা দিয়ে কোপাবে। ফলে এই যে পশুর সংস্কৃতি, এটা পরিবার টু সমাজ টু রাষ্ট্রে, এইটা এইভাবে হইতে পারে না একটা দেশ। ফলে আপনাকে যে কোনো রকম ফিজিক্যাল ভায়োলেন্স, যে কোনো রকম ফিজিক্যাল ভায়োলেন্স, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রে, এইটা বন্ধ করতে হবে। মানুষের ভিন্ন মতের জন্য তার গায়ে হাত তোলা যাবে না। তার ভিন্ন পলিটিক্যাল অবস্থানের জন্য সে আপনার বিরুদ্ধে বড় প্রতিবাদ করছে, ধরেন 1 কোটি লোকের সমাবেশ করছে আপনার বিরুদ্ধে, একটা ফুলের টুকা দেওয়া যাবে না। কোনোভাবেই ফিজিক্যালি কাউকে অ্যাটাক করা যাবে না। আওয়ামী লীগের ক্রিমিনাল ফিজিক্যালি অ্যাটাক করা যাবে না। কাউকে আপনি ফিজিক্যালি মারবেন না। মানুষের গায়ে মানুষ হাত তুলবে। মানুষ খুব পবিত্র। কিন্তু এই যে মব হচ্ছে সেটা কি বলবেন? কোথায় মব হচ্ছে? এই যে গুরুত্বপূর্ণ কথা, এটা শেষ করি। মবের সংজ্ঞা আপনারা বুঝতে হবে। এখানে অভ্যুত্থান কোথায় হয়েছে, কেন হয়েছে? দল মত নির্বিশেষে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এইখানে আওয়ামী লীগ প্রশ্ন, এই জন্য আগে যে প্রশ্ন দিয়ে শুরু করলাম, আপনি আওয়ামী লীগকে ডিল করবেন না, এবার আওয়ামী লীগের দোসর সংশ্লিষ্ট হাবি যাবে এদের বিরুদ্ধে যখন বিক্ষুব্ধ জনতা যাবে, আপনি মব বলবেন। এই যে মব বলার কালচার আপনি সুযোগ রেখে দিচ্ছেন, রেখার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া হলো মব বলা। কোনটা মব এবং কোনটা মব না, এটা ব্যাখ্যা আমি বহুবার দিচ্ছি, আজকে আবারও বলি। যখন কোনো দল, কোনো ব্যক্তি ক্ষুদ্র স্বার্থে, ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে একতাবদ্ধ হয়ে কোনো কিছু করবে, সেটা মব। আর যদি সেটা কোনো ব্যক্তি ক্ষুদ্র স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের বাইরে গিয়ে রাষ্ট্রীয় বৃহত্তর কল্যাণে করে, সেটা আন্দোলন। আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে মানুষের যে প্রতিরোধ, এটা মব না আন্দোলন?
এই সংজ্ঞা অনুযায়ী সেটা আন্দোলনে হবে, কারণ এটাতে কোনো রকম কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ নাই, এটা রাষ্ট্রীয় স্বার্থ, কালেকটিভ স্বার্থ। অনেক ফলে ধন্যবাদ। হরে ধরে আন্দোলন দেখলে তাকে মব বলার মধ্যে দিয়ে আওয়ামী কালচার, আওয়ামী বুদ্ধিজীবিতা, আওয়ামী সংস্কৃতি, আওয়ামী মিডিয়া করে, আওয়ামী লীগ ধরা পড়লে কয় সাংবাদিক, করে আওয়ামী লীগ ধরা পড়লে কয় শিক্ষক। এই যে আওয়ামী লীগকে এই যে একটা ব্লার এরিয়া তৈরি করা, ব্লার এরিয়া তৈরি করে 2-4টা ক্যারেক্টার নামায় দিচ্ছেন আপনি টকশোর মাঠে, বুদ্ধিজীবিতা, সাংবাদিকতায়, শিক্ষক নামে, হ্যাঁ, এবং এক ধরনের ফ্যাসিবাদী বামপন্থী এরা মিলে এখানে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে কালচারাল ক্যাপিটাল, কালচারাল ইন্ডাস্ট্রিতে, আর মাঠে দিক দিয়ে এরা বোমা তলোয়ার নিয়ে হাজির হওয়ার চেষ্টা করতেছে ইন্ডিয়ার থেকে এইদিকে। ফলে এটা তো ইনসাইড জব, আওয়ামী লীগ তো একটা আউটসাইড অপারেশন না, এটা তো ইনসাইড, এখানে হচ্ছে, এটা টপ জায়গার থেকে হচ্ছে, আওয়ামী লীগের স্পেস এখানে রেখে দেওয়া হচ্ছে। এই যে মব বলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা এরকম থাকবে কেন, পুলিশ ঠিক হবে না কেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে না কেন ফ্রম ডে ওয়ান থেকে? কারণ ওইটা আপনার লাগবে যে আগে ভালো ছিলাম, জি বুঝতে ওই পারছি। ওই লজিক তৈরি করা, আওয়ামী লীগের জন্য লজিক তৈরি করার জন্য এখানে করাপ্ট ইস্টাবলিশমেন্ট এই আয়োজন করে রাখছে। ফলে এই জন্য দেখেন, আপনি যদি সমস্ত কিছু ব্যর্থ হয়, ব্যর্থতার দিকে নিয়ে যান পরিকল্পনা করে, তাহলে আপনার জন্য যেটা বার্তা সেটা হলো যে দেখেন, একটা বিপুল জেনজি জেনারেশন, সংখ্যাটা 4.5 কোটি 5 কোটি, তারা বসে থাকবে না, তারা প্রস্তুতি নেবে কামিং রেভলিউশনের জন্য। জি অনেক ধন্যবাদ। আমরা শেষ প্রশ্ন তিনজনের কাছে একই প্রশ্ন করব, যেহেতু আজকে সময় কম, তিনজন 2 মিনিট করে বলবেন। সেটা হলো, এখন যা দাঁড়াচ্ছে, এখন সবার মনে প্রশ্ন, আমি সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রশ্ন পাই, ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? এই যে এমন আশঙ্কা মানুষের মধ্যে কাটছে না কেন রোডম্যাপ ঘোষণা করার পরেও? ধন্যবাদ। সেই আশঙ্কা আপনি বলতে পারেন, তবে মূল কথা হলো যে আমরা নির্বাচনী রোডম্যাপে কিন্তু আমরা উঠে গিয়েছি, বা গণতন্ত্রের জার্নি বা ট্রেন জার্নি যাই বলেন, আমরা কিন্তু সেখানে অলরেডি আছি। তো সেক্ষেত্রে কিছু তো এই যে আপনার বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলো হচ্ছে, সেগুলো নিয়ে তো অনেক ধরনের আশঙ্কা থাকতেই পারে। তারপর আপনি দেখেন যে ভাই আমাকে আমার সহ আলোচক রনি ভাই যেটা বললেন, যে এখনও তো আওয়ামী ফেসিবাদের যে একটা প্রেতাত্মা বিভিন্ন জায়গায় তো সেটা ছায়ার মতো কাজ করছে। আমরা এখনও জেনেছি যে পলাতক প্রধানমন্ত্রী বা বিগত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে দিল্লিতে বসে এখনও সে কিন্তু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে একটা বিজনেস গ্রুপ, যেটার নাম আমি সরাসরি বলতে পারি এস আলম গ্রুপ, তাকে 2,500 কোটি টাকা সেখানে নাকি দিয়েছে, মানে দান করেছে, যে এটা দিয়ে বাংলাদেশে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায়। এগুলো তো পত্রপত্রিকার রিপোর্ট, তো আমার রিপোর্ট না। তো সেই ক্ষেত্রে ওনারা, তাদের অর্থ আছে, তাদের দলবল আছে, এবং তাদের লাঠিয়াল বাহিনী আছে, এগুলো দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে আমরা সুন্দরভাবে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা এগোতে না পারি, এবং বিশ্বের দরবারে যাতে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে যাতে তারা পরিণত করে, এই একটা মেগা প্ল্যান নিয়ে কিন্তু আওয়ামী লীগ এগুচ্ছে। তার দোসর জাতীয় পার্টিও তার সাথে যুক্ত হয়েছে। তো তাই যদি হয় তাহলে জনমনে একটু আশঙ্কা থাকবে, কিন্তু সব আশঙ্কা দূরীভূত হয়ে আমি আশা করব যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এবং আমরা দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে উত্তরণ করে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে আসব। আবার আমরা সেই যে 90 যেভাবে এরশাদকে সরিয়ে 91তে একটা আপনার নতুনভাবে জাতীয়তাবাদী ধারার একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে গণতন্ত্রের একটা অগ্রযাত্রা শুরু হয়েছিল, সেই অগ্রযাত্রায় এবং সেই অভিযাত্রায় আমরা আবারও শরিক হব, এই আশাবাদ আমি রাখছি। জি ডেলাইস খান, একই প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? ধন্যবাদ। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে 5ই আগস্টের নির্বাচনের জন্য আসলে এত কিছু হয় নাই, বাট এখন আমাদের গিলতে হচ্ছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস অভাবনীয় স্বজনপ্রীতি প্রদর্শন করেছেন। তিনি চেষ্টা করছিলেন যে তার যে নিনজা বাহিনী আছে তাদেরকে পরিপক্ক করে সরকারে নিয়ে আসার। এখন মানুষ উদ্বিগ্ন হয়ে অবশেষে মেনে নিতে বাধ্য হচ্ছে, কারণ ও জিনিস তো তারা চায় নাই। তারা চেয়েছিল মুক্তি, তারা চেয়েছিল সংস্কার। কোথায় সংস্কার হয়েছে? কোন জায়গাটায় সংস্কার হয়েছে? একটা জায়গায় সংস্কার দেখাক না যে এটা সংস্কার হয়েছে। এত সংস্কারের ভেতরে পিয়ার পদ্ধতি প্রসব, এই তো। অথচ যেই জায়গাগুলো অলরেডি, আই ডু নট ওয়ান্ট টু রিপিট, রনি ভাই অলরেডি বলছেন, এর পদ্ধতিতে তো সরকার আনে না, রাজনৈতিক দলগুলোই তো নিয়ে আসছে। সেটাই তো, অ্যারেঞ্জমেন্ট তো উনি করছে, তাই না? মানে এই ঐক্যমত কমিশন করে তারপরে তো এই ঐক্যমতের পরে তো এই জিনিসটাই আসছে, তো এছাড়া তো আর কিছু দেখছি না। অথচ এইটাই কি সংস্কারের প্রায়োরিটি ছিল? তো সংস্কারের প্রায়োরিটি তো ওইটা ছিল না। তো ওই জায়গাগুলো মিস আউট হয়েছে। মিস আউট হওয়ার পরে এখন মনে করেন যে বাধ্য হচ্ছি আমরা যে একটা নির্বাচন অবশেষে সেইটাও যদি সুষ্ঠুভাবে হয়, ওই আশাটা শেষ আশা হিসেবে জনগণ নিয়ে বসে আছে। এখন জনগণের মনে তো আশঙ্কা, এখন আশঙ্কা না, এই জায়গায় জনগণের মনে যেটা আছে এটা দ্বিধা। যেই লোক
কিছুই করতে পারলো না, শেষ পর্যন্ত নির্বাচনটাও যে ঠিকমতো করে দিয়ে যেতে পারবে এটা নিয়ে এখন লোকজন দ্বিধায় পড়ে গেছে। সো এই দ্বিধাটা থেকে বের হয়ে এখন আর উপায় নাই পেছনে ফিরে যাওয়ার। নির্বাচনের যেহেতু একটা রোড ম্যাপ ঘোষিত হয়েছে, আল্লাহ ভরসা, দেখা যাক কারা আসে। বাট ইনসাফ হয় নাই, উনি ইনসাফ কায়েম করতে পারেন নাই, ন্যূনতম ইনসাফ দিতে পারেন না। এই জায়গায় একগাদা নেপোটিজম দেখাইছেন ওনার মানে পরিষদে এবং অন্যান্য জায়গায়। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে কি অলরেডি আরও 2 লাখ নাকি নতুন ইভি রিক্সা আসবে, সেটা হচ্ছে তার উপদেষ্টা পরিষদের একটা কোম্পানি এবং তার নিজের একটা কোম্পানি, এরকম একটা ইয়েতে আসতেছে। গুরুতর অভিযোগ এগুলো কে ডিল করবে? আর সময় নেই ডিল করার। এখন অবশেষে নির্বাচিত গভর্নমেন্ট যেই সংস্থাগুলো, এখন তাদের কাছে প্রত্যাশা যে তারা এসে যদি কিছু করে। না, তারপরে যদি ঐকমত্য হয়, আপনার যে অনেক আলোচনার বিষয় ছিল আপনার যে জুলাই সনদ টনদ নিয়ে, তো এখনো কোনো ঐকমত্যে আসা যায় নাই। আর কোথায় আসবে? মানে শুনেন, মানুষের ম্যান্ডেট হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট। এই জন্যই তো বলে ইনসাফ দরকার আছে। মানুষ যখন ইনসাফের উপরে ভরসা হারায় ফেলে তখন আর তার উপরে কোনো ভরসা থাকে না, তখন ওই এক উপায় থাকে আল্লাহর উপরে ভরসা করার। যে যেরকম রনি, আমরা কি আল্লাহর উপর ভরসা করেই থাকবো, নাকি ফেব্রুয়ারিতে ভালো একটা নির্বাচন হবে? আল্লাহ বলছে যে নিজেকে নিজে সাহায্য করেন, আল্লাহ তারে সাহায্য করেন। হ্যাঁ, আল্লাহর উপর অবশ্যই ভরসা করবেন, কিন্তু তার আগে নিজের কাজটা নিজের করতে হবে। আমাদের প্রথম কাজ হইল সেটা হলো যে আপনি ধরেন একটা 17-18 বছর একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে একটা গণতান্ত্রিক উত্তরণে যাবেন। সে উত্তরণের জন্য নির্বাচন বড় কোনো ইস্যু না। নির্বাচন হাসিনাও করছে, আপনার প্রতিষ্ঠা করতে হবে ভোটাধিকার। নির্বাচন হাসিনাকে একটা নির্বাচন মিস করছে, একদম টাইমলি করছে। ফলে ভোটাধিকার প্রতিষ্ঠা করা যেটা জরুরি, যেখানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কায়েম, এটা হলো আমাদের ইস্যু। ক্ষমতার মালিক যে দলটা আসবে সেই দলটা যাতে না হয়, ক্ষমতাকে, রাষ্ট্র, রাজনীতি এগুলোকে ইম্পার্সোনাল করা, প্রাতিষ্ঠানিক করা, যাতে এখানে যে কোনো নাগরিক, আপনার সাথে আমার মতাদর্শে, চিন্তার 100% পার্থক্য হতে পারে, কিন্তু এই ভিন্নতার কারণে রাষ্ট্র আমার প্রতি বেআইনসাফি করবে না। এটাই হলো নাগরিক ভিত্তিক রাজনীতির প্রস্তাবনা। সেই প্রস্তাবনার জন্য আমাদের প্রথমত দরকার সেটা হলো যে আওয়ামী লীগ যা যা করছে সেই সংস্কৃতির বাইরে এসে একটা গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করা। সেই সংস্কৃতি নির্মাণ করার জন্য আপনাকে প্রথমত আওয়ামী লীগের যে খাসিলত, স্বভাব চরিত্র, এগুলোর বাইরে আসতে হবে। আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইতো, আওয়ামী লীগ যেভাবে পিটাপিটি মারামারি করতো, এগুলোর বাইরে আসতে হবে। দেখেন, বাইরে আসতে হবে কাদের? রাজনৈতিক দলগুলো তো আগে আসতে হবে। ব্যক্তি আকারে আওয়ামী লীগ তো এটা ক্যারেক্টারিস্টিক্স, আগে রাজনৈতিক দলগুলোর তো আসতে হবে, কারণ তারা তো দলগুলো আসবে না। আপনাকে রাজনৈতিক দলগুলো যদি আইন কাকে মানতে হয় করতে থাকে গ্রামে গঞ্জে, আমি রাজনৈতিক দলগুলো রাতারাতি তো চেঞ্জ হয়ে যাবে না। এগুলো তো এই ক্যারেক্টারে রাতারাতি চেঞ্জ করা আশা করা তো ঠিক না। আইনের শাসনের সমস্যা কোথায় হয়? আমরা সবসময় আশা করি জনগণ আইন মানবে, অমুক দল আইন মানবে। নো, আইন প্রথম মানতে হবে অথরিটিকে। আইনের ব্যর্থ, এই যে বললো না যে আপনি ন্যায় অন্যায় ইনসাফ কী করে, ধরেন আমার হাতে ক্ষমতা আছে, এখন আমি যদি আমার চাচাতো বাইরে সবচেয়ে যোগ্য মনে করে একটা পদে বসাই, তাহলে আইন ভঙ্গ করলো কে? আইন আগে অথরিটিকে মানতে হবে। অথরিটি যখন আইন মানবে তখন সেটার একটা মোরাল স্ট্যান্ডার্ড কায়েম, যেটা জনগণ ফলো করতে স্বাচ্ছন্দ্য ফিল করে। জনগণ তো ফলো করবে না, জনগণ তো চাইবেই সুবিধা নিতে। মানুষ তো বেসিক্যালি, আমরা আশা করি মানুষের স্পিরিচুয়ালি অনেক আপার হবে, ভালো হবে, কিন্তু হিউম্যান বিং তো শর্ট, ব্রুটাল, তাই না? তারা তো চাইবে এইভাবে করতে। মানুষ তো সবসময় ওইভাবে হিউম্যানলি অ্যাটিটিউড করতে পারে না, আচরণ করতে পারে না। ফলে আপনাকে তো অথরিটিকে আগে আইন মানতে হবে। বাংলাদেশের সমস্যা কি হয়েছে? যে ক্ষমতা নিছে সেই ক্ষমতাটাকে তার ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, তার দলের সম্পত্তি মনে করছে, তার পৈতৃক সম্পত্তি মনে করছে। ক্ষমতাটা সে দায়িত্ব মনে করে নাই, ক্ষমতাটা সে ইম্পার্সোনালি দেখে নাই। এই জন্য ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক করতে হবে, এটাকে ইম্পার্সোনাল করতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ইম্পার্সোনাল করার জন্য এটার যে কালচার, তাহলে আপনি যে গোত্রবাদী, আপনি যে সামন্তবাদী জায়গায় ছিলেন ক্ষমতার, পরিবার কেন্দ্রিক, সেই ট্রাইবাল পলিটিক্স থেকে তো আপনাকে নাগরিক ভিত্তিক রাজনীতি শুরু করতে হবে। সেই শুরু করার জন্য যে গণতান্ত্রিক কালচার, এটা তো আপনার সমাজে লাগবে। আপনার সমাজে তো গণতান্ত্রিক কালচার নাই। আপনার পুরো সমাজেরই একটা ফ্যাসিবাদী রূপান্তর হয়েছে 17-18 বছরে। এটা শুধু রাষ্ট্র, রাজনীতি, পুলিশ প্রশাসন, এগুলো নষ্ট হয়নি, পুরো সমাজ কাঠামো, মোরাল ফ্যাব্রিক ভেঙে দিয়ে গেছে আওয়ামী লীগ। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এটা। ফলে আপনাকে রুট লেভেলে, একদম ব্যক্তি পার্সোনাল লেভেলে একটা মোরাল আপরাইজিং লাগবে, যেটা 5 তারিখে আপনি দেখাইছেন। একদম মোরাল আপরাইজিং ছিল। এই জেনারেশনকে সবাই ফালতু জেনারেশন বলতো, ডিজুজ জেনারেশন, গান গাই করে, তারপরে রাত জাগে, মোবাইল চালায়, কোনো ভবিষ্যৎ নাই। ফলে সে মোরালি যখন জীবন দিয়া দেশকে রেস্কিউ করছে, সে ইতিহাসের সাথে তার সম্পর্ক স্থাপন করছে, এই সময়ের সাথে তার বিলঙ্গিং কায়েম করছে। তো ফলে আপনার এই যে জীবন বাজি রেখে আপনি যে রেস্কিউ করলেন পুরো নেশনকে, সেই জায়গা থেকে এটার যে স্পিরিচুয়াল হাইট, এটা বিশাল হাইট, এটাই আপনার অর্জন। সেইটার আলোকে আপনাকে কি করতে হবে? তাহলে একটা গণতান্ত্রিক সংস্কৃতি আপনার নির্মাণ করতে হবে। এটা রোড টু রোড, ডোর টু ডোর করতে হবে। কীভাবে করবেন? সেটা করার জন্য আওয়ামী লীগের উল্টাটা করতে হবে। আপনি দেখেন
কথা এটা বলে শেষ করি, আপনি বিজয়ী হওয়ার পরেও পরাজিত হতে পারেন যদি পরাজিতের খাসিলত আপনার মধ্যে থেকে যায়। ফলে এই খাসিলত থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়াটা হলো ডিআওয়ামীকরণ প্রক্রিয়া, যে আপনি আওয়ামী লীগ যা করছে তা করবেন না, আওয়ামী লীগ যেভাবে আচরণ করছে সেভাবে আচরণ করবেন না, আওয়ামী লীগ প্রতিপক্ষকে যেভাবে পিটাইছে আপনি সেভাবে পিটাবেন না, আপনি ডায়লগ অফ কালচারে ঢুকবেন, কালচার অফ ডায়লগে ঢুকবেন। হ্যাঁ, আপনি কথাবার্তা, আপনি ভিন্নতার আলোকে কথাবার্তা বলবেন, কথাবার্তার মধ্য দিয়ে, এবং আপনার নিজের ক্ষুদ্র স্বার্থ, দলীয় স্বার্থের আলোকে সত্যকে ডিসাইড করবেন না, ডিসাইড করবেন ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে। এতে আপনার দল ক্ষতিগ্রস্ত, কোনো সমস্যা নেই, জাতীয় স্বার্থ আগে। এরকম একটা জায়গা থেকে এসে আপনি যদি রাজনীতিকে প্রজেক্ট করতে না পারেন, আপনি যদি একটা এই ফ্যাসিস্টিক সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক কাঠামোর বাইরে একটা গণতান্ত্রিক মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়, মানুষের মর্যাদা বোধ কায়েম হয়, হ্যাঁ, মতাদর্শের ভিত্তিতে না, ও আমার দল করে এই জন্য ও সবচেয়ে ভালো, এরকম না, যে চিন্তারই হোক তার মর্যাদাবোধের আলোকে আপনি যদি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের দিকে যাইতে না পারেন, তাহলে 5 তারিখের এই অর্জন আপনি ধরে রাখতে পারবেন না। জি, আজ এই পর্যন্ত ডক্টর কামরুজ্জামান কায়সার, অনেক ধন্যবাদ। দেলাইস খান, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাউল কালাম রনি, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা।